প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 11তম অধ্যায় তথ্য ও উপাত্তের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 1 নাম্বার সূত্রটা দেখব। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার সমান উপাত্তসমূহের যোগফল ভাগ উপাত্তসমূহের সংখ্যা। তো এখানে অবিন্যস্ত উপাত্তটা কি সেটা আগে তোমাদের বুঝতে হবে। অবিন্যস্ত উপাত্ত মানে মনে করো তোমাদের অষ্টম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর একজনার 5, একজনার 8, 9, 12 এবং 15। এই 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তো এটাকেই অবিন্যস্ত উপাত্ত বলা হয়, অর্থাৎ যেগুলা সংখ্যা আকারে বা তথ্য আকারে যে সংখ্যাগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন এই অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় বের করার নিয়ম কি? এক্স বার, এই যে এক্স এর উপর যে চিহ্নটা দেওয়া আছে সেটাকে বলা হয় বার। তো গড় এক্স বার সমান হচ্ছে উপাত্তসমূহের যোগফল। উপাত্তসমূহের যোগফল মানে এই যে যে কয়েকটা উপাত্ত দেওয়া আছে সে কয়েকটা যোগ করতে হবে, এবং উপাত্তসমূহের সংখ্যা এবং এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে বা কয়জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে সেটাই হচ্ছে উপাত্তসমূহের সংখ্যা। তো এখানে আমরা প্রথমে উপাত্তসমূহের যোগফল বের করি। 5 যোগ 8 যোগ 9 যোগ 12 যোগ 15। একে একটা সংখ্যা যোগ করতে হবে, যোগফলকে ভাগ করতে হবে কি দ্বারা? উপাত্তসমূহের সংখ্যা দ্বারা। উপাত্তসমূহের সংখ্যা কয়টা? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে 5 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে যে ভাগফল পাবো সেটাই হচ্ছে কি গাণিতিক গড় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো এখানে আমরা যোগ করি 5 আর 2 7, 7 আর 9, 7 আর 9 16, 16 আর 8 24, 24 আর 5 29, 29 এর 9, হাতে থাকে 2, 2 আসে একের সাথে যোগ, তাহলে 3, 3 আর 1 4, 49। 49কে ভাগ করবো ক দ্বারা? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো সেটা হচ্ছে কি আমাদের গাণিতিক গড়। যেমন এখানে 49কে যদি আমরা ভাগ করি 5 দ্বারা, তাহলে 5 নং 45 হয়। থাকে বিয়োগ করলে 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। 4 4 মিলে গেলে বামের শূন্য পড়ে না, তো এখানে একটা দশমিক নেব, নিয়ে একটা শূন্য নিতে পারি। তো 5 আসতে 40, তার মানে ভাগফলটা মিলে গেল। তাহলে এখানে আমাদের গাণিতিক গড়টা কত বের হলো? 9.8। তো এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়। তো গাণিতিক গড়টা কিভাবে বের করলাম? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক্স বার সমান হচ্ছে উপাত্তসমূহের যোগফল ভাগ উপাত্তসমূহের সংখ্যা। তো আশা করি তোমরা অবিন্যস্ত উপাত্তের গড়টা কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পারলে। এবার 2 নম্বরে আসি, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। বিন্যস্ত উপাত্তটা কি? তো বিন্যস্ত উপাত্তটা তোমাদের মনে করো যে এভাবে ছক আকারে দেওয়া থাকে অনেক সময়, বা টেবিল আকারে। সেখানে কিছু তথ্য দেওয়া থাকে। মনে করো যে এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আর নিচে দেওয়া থাকে গণসংখ্যা। আচ্ছা, আমরা এখানে ধরে নিলাম যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি বলতে পারো, এটা শ্রেণী ব্যবধানও বলা যায়, ব্যাপ্তিও বলা যায়। তো এটা মনে করি যে আমরা 5 থেকে 6 থেকে 10, এরপর 11 থেকে 15, 16 থেকে 20, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, এটা ব্যাপ্তি বলতে পারি, ব্যাপ্তি। আর গণসংখ্যা, গণসংখ্যা নিচ দিয়ে দেওয়া থাকে। এখানে মনে করো যেটা 5, 7, এটা 2 ধরে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে তো টেবিল বা ছক আকারে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর এর গড় বাড়ি করার নিয়ম হচ্ছে কি, গাণিতিক গড় বের করতে হলে সামেশন এ পাই এক্স আই।
ভাগ এন। তো এনটা কি? এন হচ্ছে এই যে গণসংখ্যা ৫, ৭ আর ২ যোগ করলে আমরা কত পাবো? ১২ পাবো। এই ১২টা হচ্ছে কি এন এর মান। এটা হলো ১২। আর এখানে কি দেওয়া আছে? সামেশন এফ আই এক্স আই। এফ আই মানে হচ্ছে কি আমাদের গণসংখ্যা, আর এক্স আই হচ্ছে কি মধ্যমান। তো মধ্যমান আর গণসংখ্যা গুণ করে যে যোগফল পাবো, সেই যোগফলটা আমরা কি করব? সেই যোগফলটাকে এখানে গাণিতিক গড় অর্থাৎ বের করতে হবে। সেহেতু আমরা এই যে এন মানে কি গণসংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা হবে কি আমাদের গাণিতিক গড়। এরপর আসি পরিসরে। তো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো এই পরিসরটা আমাদের যে কোনো সারণী বা টেবিল বা ছক তৈরি করতে হলে আমাদের এই পরিসরটা প্রয়োজন হয়। তো সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কিছু উপাত্ত দেওয়া থাকবে। যেমন মনে করো যে এখানে আমাদের কিছু উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা কত? 15 এবং সর্বনিম্ন সংখ্যা কত? 5। তো এই 15 থেকে 5 বিয়োগ করতে হবে, বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে, যোগ করলে আমরা পরিসর পাবো। এখানে সর্বোচ্চ সংখ্যা কত হলো? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের এখানে 15। আর সর্বনিম্ন সংখ্যা কত হলো? সর্বনিম্ন হচ্ছে 5। তো এখানে 5 বিয়োগ, এর সাথে আমরা যোগ করব কত? 1। তাহলে আমরা কি পাবো? পরিসর পাবো। পরিসর তাহলে 15 থেকে 5 বাদ দিলে কত থাকে? 10 যোগ 1 11। তো এই 11 হচ্ছে কি আমাদের পরিসর। তো এটা পরিসর গেল। এবার আসি আমরা শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। পরিসর যেটা পাবো, এই যে পরিসর আমরা বের করতে হলে অবশ্যই সূত্র ব্যবহার করব। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ, তার সাথে 1 যোগ করব, যোগ করে আমরা কি পাবো? পরিসর পাবো। তো এখানে পরিসরটাও উপরে লিখবো। ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি বলতে কি বোঝায়? শ্রেণী ব্যাপ্তি বলতে এই যে এখান থেকে 6, এই 10 থেকে 6 বাদ দাও, দিলে থাকে কত? 4। এই 4-এর সাথে আবার 1 যোগ করতে হয়, যোগ করলে পরে আমরা পাবো কি? শ্রেণী ব্যাপ্তি। তো এই শ্রেণী ব্যাপ্তি দ্বারা আমরা ভাগ করব কাকে? পরিসরকে। ভাগ করে যে সংখ্যা পাবো সেটা হচ্ছে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তরিত। তো পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তরিত মানে কি? মনে করো যে অনেক সময় যদি ভাগফল আমাদের 5.2 আসে, এরকম কোনো সংখ্যা আসে, তো সেই ক্ষেত্রে এটা পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। তার মানে কি এই 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 6। তাহলে এখানে 6 নিতে হবে। যদি এখানে 7.2 থাকে তাহলে পরবর্তী সংখ্যা আমরা কত নিব? 7-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে কত? 8। তাহলে এখানে আমরা 8 লিখব। এভাবে পরবর্তী পূর্ণ সংখ্যা লিখতে হবে। তো এটা গেল হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এরপরে আসি আমরা শ্রেণীর মধ্যমান। তো শ্রেণীর মধ্যমান বের করতে হলে মনে করো যে যে এক একটা শ্রেণী হচ্ছে 6 থেকে 10, এটা একটা শ্রেণী। এরপর 11 থেকে 15, এটা একটা শ্রেণী। 16 থেকে 20, এটা একটা শ্রেণী। তো শ্রেণীর মধ্যমান বের করতে হলে মনে করো যে এখানে এই 16 থেকে 20 শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে। তো 16 থেকে 20 শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই 16 মানে এই শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো সর্বোচ্চ সংখ্যা হলো কত? 20। আর সর্বনিম্ন সংখ্যা কত? 16। তো এই দুটা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করব। তো 20 আর 16 যোগ করলে আমরা পাবো কত? 36। 36কে আবার 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো? 18। তো এটাই হচ্ছে কি শ্রেণীর মধ্যমান। তো এভাবে আমরা শ্রেণীর মধ্যমানটা বের করব। তো এর পরবর্তীতে আসি নাম্বার 6। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে n জোড় সংখ্যা হলে, তার মানে অবিন্যস্ত উপাত্ত তো দেখলেই, মনে করো যে এখানে 5, 8, 9, 10 এরকম অষ্টম শ্রেণীর 4জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমাদের বের করতে হবে কি? মধ্যক বের করতে হবে। n জোড় হলে, তার মানে কি এটা গণ 1 2 3 4, তো এটা হচ্ছে জোড়। তো n হচ্ছে জোড়, n এর মান কত হবে? 4। তো
একে আমাদের এখন যে কাজটা করতে হবে তাহলে যে এই n/2 মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 তম পদ এবং n/2 প্লাস 1 এততম দুটি পদের মানের যোগফল ভাগ হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা আছে এবং মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তো সেই ক্ষেত্রে এর আমি মধ্যকটা কি করে বের করব সেটাই হচ্ছে মূল কথা। তো এখানে মধ্যক সমান আমরা লিখব মধ্যক সমান n/2 তম পদ ও n/2 এর পরবর্তীতে কি আছে +1 এততম পদের মানের যোগফল ভাগ হচ্ছে কত 2। আচ্ছা এখানে দেখো n এর মান কত আসলো, যেখানে কয়টা আছে 1 2 3 4 চারটা আছে, তাই n এর মান হচ্ছে 4। 4/2 এততম পদ ও 4/2 যোগ 1 এততম পদের মানের যোগফল ভাগ হচ্ছে কত 2। তাহলে সমান 4কে 2 দ্বারা ভাগ করলে 2তম পদ ও এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 প্লাস এই যে এখানে 1 আছে এততম পদের মানের যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে এখানে 2তম পদটা কোনটা আসতেছে দেখো, এখানে তাহলে 2তম ও 2 আর 1 এর যোগ করলে কত হয় 3। 3তম পদের মানের যোগফল ভাগ 2। তাহলে 2তম পদ কত, এখানে আমরা সিরিয়াল এটা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখছি। যদি এটা উলটপালট থাকতো তাহলে তোমরা মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাইতে পারো, সাজিয়ে তারপরে এটার মধ্যকটা বের করতে হবে। তো এখানে দেখো আছে কত 5 8 9 10, তো সব মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, যে এখানে দ্বিতীয়তম পদ মানে 2তম পদ কোনটা, এই যে এটা 1 2 এটা 2তম পদ। এর পরবর্তীতে আছে কত 3তম পদ। তো 3তম পদ কোনটা, এই যে এটা হলো 3তম পদ। এই 2 পদের মানের যোগফল তাকে আবার 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, তার মানে 8 আর 1 9। 2তম পদ হচ্ছে কত, 2তম পদ হচ্ছে যে 8 যোগ 3তম পদ কত হচ্ছে, 3তম পদ হচ্ছে যে 9 ভাগ হচ্ছে 2। তাহলে 8 আর 9 যোগ করলে কত হলো 17 ভাগ হচ্ছে 2। ভাগ করলে আমরা পাবো কত 8.5। তো এটাই হচ্ছে কি আমাদের মধ্যক। তো এভাবে আমরা মধ্যকটা বের করতে পারি। সেটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক। এখন n বিজোড় সংখ্যা হলে, তো এটা গেল আমাদের কিসের ক্ষেত্রে, এটা জোড়ের ক্ষেত্রে গেল 1 2 3 4 এটা জোড়। তো n এর মান জোড় যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এভাবে আমরা এর মধ্যকটা বের করব। কিন্তু এটা যদি বিজোড় হয় তো সেই ক্ষেত্রে কি হবে, মনে করো যে এখানে আরেকটা সংখ্যা আসলো 12, তো সেই ক্ষেত্রে এখানে তো আমাদের কি হয়ে গেল, এটা জোড় হয়ে গেল, সরি বিজোড় হইল। তো 1 2 3 4 5, তার মানে n এর মান হয়ে যাবে কত 4 না হয়ে কত হবে 5 হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, মধ্যক নির্ণয় সূত্র, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে n+1/2 তম পদের মান। তার মানে এখানে দেখো আমরা মনে করি যে n এর মান কত হইল 5 যোগ 1 ভাগ 2। এটা হচ্ছে আমরা মধ্যক বের করতেছি যদি n এর মান জোড় হয়। 5 আর 1 এর যোগ করলে কত হলো 6 ভাগ 2। ভাগ করলে আমরা পাবো কত 3। তো 3তম পদের মান, তো 3তম পদের মান কোনটা 1 2 3 এই যে 9, এই 9 হচ্ছে আমাদের মধ্যক। তাহলে 9, অতএব 3তম পদ কত সমান হচ্ছে 9, আর এটাই হবে কি আমাদের মধ্যক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আসি আমরা 7 নম্বরে প্রচুরক। তো প্রচুরক শব্দটা শুনলেই বোঝা যায় যে প্রচুরক মানে প্রচুর বার বা অনেকবার, অর্থাৎ যে সংখ্যাটা অনেকবার থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক। উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। যেমন এখানে মনে করো যে আমাদের যে 5 8 9 5 2 এই একটা সংখ্যা আমাদের দেওয়া আছে।
তো সেক্ষেত্রে এর ভিতরে আমাদের প্রচুরক কোনটা? তো এখানে দেখো ৮ আছে একবার, ৫ আছে একবার, সরি ৫ আছে এখানে একবার আর এখানে একবার, দুইবার। আর ২ আছে একবার, ৯ আছে একবার। তো সব থেকে বেশি কোনটা হলো? যে ৫, ৫ হচ্ছে দুইবার, হচ্ছে প্রচুরক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর তথ্য উপাত্তের প্রয়োজনীয় সূত্রাবলী। এবং পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে।